হেই বন্ধুরা, ইনটু দ্য নাইটের সিজন 2তে আপনাদেরকে স্বাগত। সিজন 2 এর প্রথম দৃশ্যে একটা ব্যস্ত রেস্তোরাঁ দেখানোর মাধ্যমে শুরু হয় কাহিনী। রেস্টুরেন্টে আমরা একজন মহিলাকে দেখতে পাই। কাস্টমারদের সার্ভিস দিতে খুবই ব্যস্ত সে। বিভিন্ন টেবিলে অর্ডার নেওয়া শেষ করে মহিলাটি যখন একটা নির্দিষ্ট টেবিলের সামনে এসে দাঁড়ায়, তখন সেখানে এমন একজন লোককে সে দেখতে পায় যাকে সে আগে থেকেই চেনে। লোকটা তার পরিবারের সাথে লাঞ্চ করতে এসেছে, কিন্তু এই চেনা শোনার ব্যাপারটা মহিলার আচরণে ঠিক প্রকাশ পায় না। এখন একটা স্বাভাবিক প্রশ্ন আসছে আপনাদের মনে। যারা প্রথম পর্ব দেখেছেন তাদের মনে হতে পারে প্রথম পর্বের শেষে আমরা যা দেখেছিলাম, মানে প্লেন থেকে নেমে সবাই যে বাংকারে প্রবেশ করেছিল, তারপরে কি হলো। আসলে সেটা তো আমরা জানবই, তবে তার আগে দ্বিতীয় সিজনের শুরুতে এই বিষয়গুলোই দেখানো হয়েছে এবং এই ঘটনার সাথে সেই ঘটনার মানে সেই বাংকারে প্রবেশ করা মানুষদের একটা লিঙ্ক আছে। দেখতে থাকুন, সব উত্তর সময় মতো পেয়ে যাবেন। তো মহিলাটি তাদের দুটি মেনু কার্ড ধরিয়ে দিয়ে সেই টেবিলের সামনে থেকে চলে আসে। এর কিছুক্ষণ পরে সেই লোকটি মহিলাটির কাছে আসে এবং তাকে বলে সে দুঃখিত। যদি সে জানতো এখানে সে কাজ করে তাহলে কখনোই এই রেস্টুরেন্টে সে খেতে আসতো না। এ সময় সেই মহিলা মানে ওয়েটার মহিলা উত্তরে তাকে বলে তার ছেলের সার্জারি করা দরকার, অপারেশনের জন্য অনেক টাকা দরকার তার। আসলে মহিলাটি হচ্ছে এই লোকটার প্রথম স্ত্রী, আর টেবিলে যাদের সাথে লোকটা খেতে বসেছে তারা হচ্ছে তার দ্বিতীয় স্ত্রী এবং তার এই ঘরের সন্তান। এ সময় মহিলা সেই ব্যক্তিকে বিভিন্নভাবে দোষারোপ করতেও শুরু করে এবং এমনও বলে সে কেমন বাবা যে তার নিজের ছেলের কথা চিন্তা করে না, তার প্রয়োজনের সময় কোনো সাহায্যও করে না। আশা করি এবার বুঝতে পেরেছেন এদের মধ্যেকার সম্পর্কটা। মহিলার এ ধরনের কথায় লোকটা এবার মাথা নিচু করে ফিরে আসে টেবিলে। সেদিন কাজ শেষ করে যখন সেই মহিলা তার বাড়িতে ফিরে আসে, তখন আমরা তার অসুস্থ ছেলেটাকে দেখতে পাই। মহিলাটি যখন তার ছেলের সাথে কথা বলছে, তখন হঠাৎ দরজায় একটা শব্দ হয়। দরজাটা খুলে মহিলা দেখতে পায় অন্য এক মহিলা বাইরে দাঁড়িয়ে আছে। তবে একটু ভালো করে দেখে সে বুঝতে পারে এটা হচ্ছে সেই মহিলা যাকে সে রেস্টুরেন্টে তার স্বামীর সাথে দেখেছিল। অর্থাৎ এই মহিলা হচ্ছে তার স্বামীর দ্বিতীয় স্ত্রী। বাইরে দাঁড়িয়েই সেই মহিলাটি তাকে বলে তার স্বামী তাকে তাদের ব্যাপারে সব বলেছে এবং সে তাদের কাছ থেকে একটা পয়সাও পাবে না। এরপর আরও নানা রকম হুমকি ধামকি দিয়ে চলে যায় সেই মহিলাটি। এর পরের দৃশ্যে আমাদেরকে এবার সেই বাংকারটা দেখানো হয় যেখানে প্রথম সিজনের শেষের দিকে প্লেনে থাকা লোকগুলো আশ্রয় পেয়েছিল। এই বাংকারে আসার পর কয়েকদিন ইতিমধ্যেই অতিবাহিত হয়েছে। এই আশ্রয় কেন্দ্রে অবস্থান করা মানুষদের ইতিমধ্যেই ডেইলি রুটিন সম্পর্কে একটা ব্রিফিংও দিয়ে দেওয়া হয়েছে। এই বাংকারে তাদের দিনের শুরুটা হয় প্রাতরাশের মাধ্যমে এবং এরপর তাদের কিছু ব্যায়াম করতে হয়, এটাই ডেইলি রুটিন। এছাড়া বাংকারের মেইনটেনেন্স সম্পর্কে কিছু প্রশিক্ষণ ইতিমধ্যে সকলকেই দেওয়া হয়েছে। এই বাংকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের সাইডটা। জেনারেটরের মাধ্যমে এই বাংকারে পাওয়ার সাপ্লাই করা হয়, তাই জেনারেটরগুলো ঠিক কীভাবে কাজ করে সে সম্পর্কে ভালোভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে সকলকেই। এরপরে একদিনের ঘটনা, আমরা সেই মহিলাটিকে দেখতে পাই যাকে একটু আগে একটা রেস্টুরেন্টে কাজ করতে দেখেছিলাম। আসলে এই মহিলার নামই হচ্ছে যারা, এবং আমরা এবার তার ছেলে ডমিনিককেও দেখতে পাই। এদের দুজনকে আমরা প্লেনেও দেখেছিলাম এবং এই সিরিজের প্রথম সিজন এক্সপ্লেইনের শেষের দিকে আমরা এদের বুলগেরিয়ার এই বাংকারে আশ্রয় নিতে দেখেছিলাম এবং এরা এখন এখানকার ছোট্ট একটা সম্প্রদায়ের অংশ হয়ে উঠেছে। একটু আগে যে বিষয়টা দেখানো হলো সেটা ছিল এই বিপর্যয়ের আগের একটা ঘটনা। আশা করি বুঝতে পেরেছেন। যা হোক, এর পরের দৃশ্যে দেখা যায় হঠাৎ করেই আশ্রয় কেন্দ্রের একটা স্টোরে আগুন লেগেছে এবং তাদের কাছে যে খাবার অবশিষ্ট ছিল তার বেশিরভাগটাই পুড়ে নষ্ট হয়ে গিয়েছে। ফলে এই ঘটনায় সবাই একে অপরকে দোষারোপ করতে শুরু করে এবং বাংকারের মধ্যে কিছুটা বিশৃঙ্খলা হতেও দেখা যায়। কিন্তু কর্নেল, যে এই আশ্রয় কেন্দ্রের কমান্ডে আছেন, সে সবাইকে শান্ত হতে বলেন এবং পরিস্থিতি মেনে নেওয়ার আহ্বান জানান। এরপর তিনি সবার উদ্দেশ্যে বলেন এখানকার কয়েকজনকে এখন নরওয়েতে যেতে হবে, কারণ সেখানকার একটা ভূগর্ভস্থ ঘাঁটিতে কিছু খাবার রাখা আছে। সেই খাবারগুলো তাদের এখানে নিয়ে আসতে হবে, না হলে তাদের না খেয়ে মরতে হবে। পৃথিবীতে ক্ষতিকর সূর্য রশ্মির গজব নেমে আসার সাথে সাথেই সামরিক বাহিনী সাধারণ মানুষদের আশ্রয় কেন্দ্রে নেওয়া সহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করতে শুরু করেছিল।
তারই অংশ হিসেবে তারা বিভিন্ন বাংকারে খাবার সহ প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী মজুত করতেও শুরু করেছিল। আর এই নরওয়ের বাংকারটাও ছিল সেরকম একটা ফুড স্টোরেজ। ইতিমধ্যে সূর্য এতটাই তেজস্ক্রিয় হয়ে উঠেছিল যে প্রায় সব শ্রেণীর জীবনকে একেবারে ধ্বংস করে দিয়েছিল, এমনকি খাদ্যের পুষ্টি মানও হারিয়ে গিয়েছিল। তো যাই হোক, এই বাংকারে অবস্থান করা লোকদের মধ্যে হর্স্ট নামে একজন বিজ্ঞানী ছিলেন। যদিও এই লোকটাকে প্রথম সিজন থেকেই আমরা চিনি। আপনারা যারা প্রথম সিজনের এক্সপ্লেইন দেখেছেন তারা জানেন ইনি একজন জলবায়ু বিশেষজ্ঞ। একদিন হার্স্ট একটা ইঁদুরকে ধরে একটা বাক্সের মধ্যে করে দিনের আলোতে রেখে দিয়েছিলেন। এর মাধ্যমে হার্স্ট দেখতে চাইছিলেন সূর্য রশ্মি মানুষকে মেরে ফেললেও ইঁদুরের সাথে এটা কীরূপ আচরণ করে। তার উদ্দেশ্য ছিল এই পরীক্ষা থেকে কোনো একটা সন্তোষজনক উপায় খুঁজে বের করা যায় কিনা সেটা দেখা, এবং এটা তাদের বিকিরণ থেকে রক্ষা করতে পারবে কিনা সেই বিষয়টাও জানার চেষ্টা করা। কিন্তু দিন শেষে দেখা যায় দুর্ভাগ্যবশত সব ইঁদুরই মারা গিয়েছে। তো এর পরের দিন আর একটা ঘটনা দেখা যায়। ডমিনিক মানে জারার ছেলে হার্স্টকে ইঁদুর ধরতে সাহায্য করছে, যদিও তার মা এই বিষয়টা চায় না। সে চায় না তার ছেলে এটা করুক। তো একদিন রাতে যারা দেখতে পায় ডমিনিক বিছানায় নেই। সে বুঝতে পারে তার ছেলে নিশ্চয়ই ইঁদুর ধরতে গিয়েছে। তাই সে হন্তদন্ত হয়ে যখন ছেলের খোঁজ শুরু করেছে তখন একটা জেনারেটর রুমে ডমিনিককে খুঁজে পায় সে। মহিলা যখন তাকে সেখান থেকে নিয়ে বের হতে যাবে তখন হঠাৎ ঘটনাক্রমে তারা জেনারেটরের ঘরে আটকা পড়ে যায় এবং দরজাও লক হয়ে যাওয়ায় তারা আর বের হতে পারে না। তবে এই বিষয়টা সিলভি খেয়াল করেছিল, তাই সে অন্যদেরকে জেনারেটর বন্ধ করতে বলে যাতে ওরা মারা না যায়। ডমিনিক এবং তার মাকে উদ্ধারের জন্য বাংকারের সবাই এরপর তৎপর হয়ে ওঠে। জ্যাকব, সিলভি এবং কর্নেল সহ বেশ কয়েকজন মানুষের একটা দল পাশের এয়ারবেজের উদ্দেশ্যে রওনা হয়। তাদের উদ্দেশ্য জেনারেটরের দরজা খোলার জন্য সেখানে কোনো ফ্লেম থ্রোয়ার পাওয়া যায় কিনা সেটা খোঁজা। এর কিছুক্ষণ পরে তারা পাশের একটা এয়ারবেজে এসে পৌঁছায়, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সেখানে তারা যা দেখতে পায় যেটা তাদের কল্পনারও বাইরে ছিল। তারা দেখতে পায় এয়ারবেজটা পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। এটা দেখে কর্নেল বলেন এটা অবশ্যই সূর্যের ক্ষতিকর রশ্মি ঘটায়নি। এ ধরনের ম্যাসাকার শুধুমাত্র কোনো একটা ক্ষেপণাস্ত্রের পক্ষেই সম্ভব। আর এই বিষয়টা নিয়েই ওরা চিন্তায় মেতে ওঠে। অন্যদিকে গল্পের আরেকটি দৃশ্যে আমরা দেখতে পাই লরা নামের সেই মহিলাকে। লরা হার্স্টকে তার পরীক্ষা নিরীক্ষার কাজে সাহায্য করছে। আর অন্যদিকে দেখা যায় সবাই আটকে পড়া জারা এবং ডমিনিককে বের করার জন্য একটা সমাধানের কথা ভাবছে। এদিকে দরজার ভেতরে মা ছেলে যখন আটকে আছে তখন অন্যদিকে কর্নেল তার দুই সহকারীকে নিয়ে অনেকটা ব্যর্থ হয়েই আবার বেসের গেটে ফিরে আসে এবং সেখানেই কিছু যন্ত্রপাতি খুঁজে পাওয়া যায় কিনা সেটার চেষ্টা করতে শুরু করে। এর কিছুক্ষণ পরে কর্নেল তার অন্য সহকারীদের বলে তাদের যেভাবেই হোক দ্রুততার সাথে নরওয়েতে যেতে হবে, কারণ বিমান ঘাঁটি বিধ্বস্ত হওয়ার বিষয়টা কাকতালীয় হতে পারে না। তার ধারণা হয়তো রাশিয়ানরা তাদের ঘাঁটিতে আক্রমণ করেছিল, বা এমনও হতে পারে নরওয়ের ঘাঁটিতেও তারা আক্রমণ করতে পারে। তাই প্রথমে তাদের দ্রুত সেখানে পৌঁছাতে হবে এবং খাদ্য সামগ্রী নিয়ে ফিরে আসতে হবে। এদের আলোচনার মধ্যেই অন্যদিকে সেই জেনারেটরের রুমের ভেতরে যারা তার ছেলেকে তখন সান্ত্বনা দিতে ব্যস্ত। সে ছেলেকে বলছে তুমি চিন্তা করো না, আমি তোমাকে যেভাবেই হোক এই বদ্ধ রুম থেকে বের করে নিয়ে আসবো। মূলত তার প্রেক্ষিতেই জারাকে এবার একটা এয়ার পাইপে লাথি মারতে দেখা যায় এবং অদ্ভুত ব্যাপার হলো অবশেষে সেই পাইপটা ভেঙেও যায়। আর বিষয়টা খেয়াল করে প্রথমে সে ডমিনিককে সেই পাইপের মধ্যে প্রবেশ করানোর একটা ব্যর্থ চেষ্টা করে। আসলে ব্যর্থ বলছি, এই পাইপে তাদের ঢোকার মতো কোনো জায়গাই ছিল না। অন্যদিকে কর্নেল একজন আর্মি মেজরের মৃতদেহ খুঁজে পায় তাদের বেসের গেটের কাছে। আসলে এই লোকটি ছিল সেই তেরেঞ্জিও যাকে আমরা প্রথম পর্বের লিড রোলে দেখেছিলাম। আমরা জানি সিলভিয়া তাকে শাস্তিস্বরূপ এখানে বেঁধে রেখে গিয়েছিল, কিন্তু উদ্ধার না পাওয়ায় ক্ষতিকর সূর্যকিরণে মৃত্যু হয়েছে এই হতভাগ্য জেনারেলের। অথচ এই লোকটার কারণেই বেঁচে গিয়েছিল এই বাংকারের লোকগুলো। যারা প্রথম পর্ব এখনও দেখেননি তাদের জন্য হাইলি রিকমেন্ড থাকলো আগে প্রথম পর্বটা দেখে আসুন। তো কর্নেলের লাশটা খুঁজে পাওয়া দেখে এ সময় জ্যাকব কর্নেলকে তেরেঞ্জিওর সব ঘটনাগুলো খুলে বলে। অন্যদিকে বেজে থাকা ফিলিপ এবং হার্ব্যান নামে দুই সোলজার অপেক্ষা করতে করতে ততক্ষণে ক্লান্ত হয়ে পড়েছে এবং তারা একসময় তাদের বন্দুক বের করে সবাইকে হুমকি দিতেও শুরু করে।
তাদের বলতে শোনা যায় যদি জেনারেটর চালু না করা সম্ভব হয় তবে তারা জারার বন্ধুদেরকে হত্যা করবে। আর ঠিক সেই সময় কর্নেল ফিরে আসেন ঘাঁটিতে এবং বিভ্রান্ত সৈন্যদের শান্ত করার চেষ্টা করেন, কিন্তু সেই দুই সৈন্য ততক্ষণে ভীষণ ক্ষিপ্ত হয়ে গিয়েছিল, তাই তারা ক্ষিপ্ত হয়ে তাদের উপরেই আক্রমণ শুরু করে। দুই পক্ষের আক্রমণে চারিদিকে বুলেট ছুটতে থাকে এবং ঘটনাক্রমে একটা গুলি কর্নেলকে আঘাত করে, ফলে মারা যায় কর্নেল। অন্যদিকে জেনারেটর রুমের ভেতরে আটকা পড়া জারা এবং ডমিনিক এই ঘটনায় প্রচণ্ড ভয় পেয়ে যায়। তারা বুঝতে পারে সিলভি বা বাংকারের কেউই দরজা খুলতে পারবে না, তাদের এই বদ্ধ ঘরে আটকে থেকেই মরতে হবে। অন্যদিকে ফিলিপ এবং হারমানকে এবার একটা কথা বলতে শোনা যায়। তারা বলে কর্নেলকে হত্যার জন্য বেসামরিক লোকজনই দায়ী, অর্থাৎ এখানে প্লেনে করে আসা লোকজনদের কথাই তারা বলছে। যেহেতু এই লোকগুলোর কারণে কর্নেল মারা গিয়েছে, তাই তারা তাদের উপরে প্রতিশোধ নেবে। তো এরপরে কি ঘটলো সেটা আমরা একটু পরে দেখছি। এর পরের দৃশ্যে জ্যাকব সিলভির কাছে জানতে চায় কেন সে মেজরকে এখানে বেঁধে রেখে গিয়েছিল। তেরেনজিওর মৃত্যু হয়েছে এই কথাটা বলে সে এবার সিলভিকেই দায়ী করে। অন্যদিকে ফিলিপ কর্নেলের জ্যাকেটে একটা ইউএসবি ডিভাইস খুঁজে পায়। সেখান থেকে পাওয়া যায় একটা ভিডিও ক্লিপ থেকে তারা যেটা জানতে পারে সেটা হচ্ছে সিলভির কারণেই মারা গিয়েছে মেজর তেরেনজিও। আর এই বিষয়টা দেখে তারা সিলভিকে বলে এ কারণে তাদের ভুগতে হবে। অন্যদিকে দেখা যায় আশ্রয় কেন্দ্রে ইনেস হারমানদের সাথে কিছু খাবার রান্না করতে ব্যস্ত রয়েছে, কিন্তু ঠিক এই সময় তারা দুর্ঘটনাক্রমে আগুন ধরিয়ে ফেলে, ফলে তাদের বেশিরভাগ খাবারই পুড়ে নষ্ট হয়ে যায়। সেদিন রাত্রে আশ্রয় কেন্দ্রের বাইরে বেশ কয়েকজন লোক জড়ো হয়। তারা আলোচনা করছিল কাছের একটা বিমানবন্দরে তাদের একটা প্লেন খুঁজতে যেতে হবে এবং যদি তারা সত্যিই কোনো বিমান খুঁজে পায় তাহলে অতি দ্রুত নরওয়েতে পৌঁছাতে হবে তাদের খাবারগুলো নিয়ে আসার জন্য। তাদের কথার মাঝে ফিলিপ বলে সিলভিকে এখানে থাকতে হবে, কারণ সে বেসামরিক লোকদেরকে দেখে রাখতে পারবে। তো রওনা হওয়ার আগে এই দলটি জারা এবং ডমিনিকের জন্য ছোট্ট একটা অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের ব্যবস্থা করে। আসলে ওরা ধরেই নিয়েছিল এই দুজন হতভাগ্য মানুষকে আর বেঁচে বের করা সম্ভব হবে না। এরপর কয়েকজন যখন প্লেন খুঁজতে বেরিয়ে পড়ে তখন সিলভি মুখোমুখি হয় ফিলিপের এবং তাকে কর্নেলের খালি কক্ষ থেকে জোর করে তার জিনিসপত্রগুলো নিয়ে যেতে বলে। এর কারণ হিসেবে সে একটা যুক্তি দেখায়। সে বলে ফিরে এসে আয়াজ এখানে ঘুমাবে, তাই তাকে এই রুমটা খালি করে দিতে হবে। এদিকে দেখা যায় লোরার সাথে হার্স্টের একটু রোমাঞ্চ চলছে এবং এই সময় তারা একে অপরের মুখোমুখিও হয়। হার্স্ট বলে সে লোরার প্রেমে পড়ে গিয়েছে, কিন্তু লরা তাকে বোঝায় যে সে তাকে ভালোবাসে না, তার আয়াজের সাথে একটা সম্পর্ক চলছে। যা হোক, একটু আগে যে লোকগুলো এয়ারবেসের উদ্দেশ্যে রওনা হয়েছিল তারা শেষ পর্যন্ত বেসটিতে গিয়ে পৌঁছায়, কিন্তু সেখানে কোনো প্লেন দেখতে পায় না তারা। তবে হাল ছাড়ে না ওরা। এরপরে তারা অন্য একটা এয়ারবেসে পৌঁছায় এবং সেখানে একটা বিমান খুঁজে পায়। ওরা পরীক্ষা করে দেখতে পায় এতে পর্যাপ্ত জ্বালানি রয়েছে, যেটা দিয়ে তারা নরওয়েতে গিয়ে আবার ফিরেও আসতে পারবে। বাইরের লোকগুলোর এই অবস্থার মধ্যে আশ্রয় কেন্দ্রে ঘটে আর একটা ঘটনা। দেখা যায় লরা তার ছোট্ট ল্যাবে হার্স্টের সাথে দেখা করে এবং তাকে বলে সে তাকে ভুল বলেছিল, আসলে সে আয়াসকে নয় তাকেই ভালোবাসে। তার কথার পরেই তারা দুজন একে অপরকে যখন চুম্বন করতে যাচ্ছিল তখন ফিলিপ পৌঁছায় সেখানে এবং তাদেরকে বাধা দেয়। কি বেরসিক একটা লোক বলেন। সে বলে যে এরকম একটা জরুরি অবস্থা যেখানে তৈরি হয়েছে তাতে তাদের মধ্যে এ ধরনের রোমান্স করা এখন উচিত নয়। এর কিছু সময় পর সিলভিকে ইনেসের সাথে বাইরে দেখা যায়। তাদেরকে বলতে শোনা যায় তারা খাবার খেতে পারছে না, ফলে দিন দিন তার ওজন কমে যাচ্ছে। যা হোক, এ সময় তাদের দুজনকে কন্ট্রোল রুমে ডেকে নেওয়া হয়, যেখানে ফিলিপ সিলভিকে বলে যে তারা সবাই জানে যে সে তেরেনজিওর সাথে কি করেছে এবং সে কারণে এখন তারা তাকে বিচারের মুখোমুখি করতে চলেছে। এই কথাটা শুনে সিলভি একটু চিন্তায় পড়ে যায়। অন্যদিকে দেখা যায় পাইলটরা নরওয়ের উদ্দেশ্যে উড়ে চলেছে। বিমানের মধ্যেই তারা কেবিনে আয়াসকে একসময় ডেকে নেয়। আয়াসকে অন্যরা জিজ্ঞাসা করে যে রাশিয়ানরা যদি ইতিমধ্যে সেখানে পৌঁছে গিয়ে থাকে তবে কি করা উচিত হবে। কথাটা শুনে আয়াজ এবার একটু মজা করে বলে রাশিয়ানরা 17 জনের কম হলে ভালো হয়, কারণ এর থেকে বেশি গুলি তার পিস্তলে নেই। ওদিকে বাংকারে দেখা যায় সৈন্যরা বাকি বেসামরিক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করেছে সিলভির কেসটার জন্য। লরাকে একসময় জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায় সিলভির এই ঘটনার বিষয়ে তার কোনো ধারণা ছিল না।
অন্যদিকে হোস্টও উত্তর দেয় ভিডিও ফুটেজ দেখে সে কোনো মতামত দিতে পারবে না, কারণ সেখান থেকে কোনো অডিও সে শুনতে পাচ্ছে না। তো এরকম একটা বিভ্রান্তিকর অবস্থার মধ্যে দিয়ে শেষ হয় ইনটু দ্য নাইটের আজকের পর্ব। বন্ধুরা, পরবর্তী পর্বে সিরিজটা শেষ হবে এবং সেখানেই জানানো হবে এই মানুষগুলোর ভাগ্যে কী ঘটেছিল এবং পরবর্তী পৃথিবীর ভবিষ্যৎ ঠিক কোথায় গিয়ে দাঁড়িয়েছিল। তো কেমন লাগছে এই সিরিজটা কমেন্ট করে আশা করি জানাবেন। যদি ভিডিওগুলো ভালো লাগে এবং এক্সপ্লেইনটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন। আর অবশ্যই চ্যানেলটা যেহেতু নতুন সেহেতু প্লিজ সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক অনুরোধ থাকলো আপনাদের প্রতি। ধন্যবাদ সবাইকে।